ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাস হবে ডাব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2019 সালে। 2019 সালে যে প্রিলিমস এক্সাম হয়েছিল, টোটাল জিকে কোশ্চেন ছিল 50, মানে 50টি। তার আজকে আলোচনা হবে, এইটিকে দুটি ভাগে ভাগ করেছি। এখানে 25টা ক্লাস পার্ট 1 হবে এবং পার্ট 2তে হবে 25টা, ঠিক আছে? তো 50টা ক্লাস করে দিতে পারি, তবে 50টা ক্লাস অ্যানালাইসিস করতে কিন্তু অনেক সময় লেগে যায়। সেজন্য আমরা 25টা করে করেছি, ঠিক আছে? যে শুধু কোশ্চেনটা করলে হবে না, সেটা সম্পর্কে একটু অ্যানালাইসিসও করতে হবে, ঠিক আছে? যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা কোশ্চেনটা দেখবে, তার সাথে অ্যানালাইসিস করাটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। এবং তোমরাও জানো যে শুধু কোশ্চেনটা পড়ে গেলে হবে না, সেই কোশ্চেনে কি কি আরো কোশ্চেন হতে পারে সেটা তোমাদেরকে জানতে হবে। এবং তোমাদের আশা করছি তোমাদের এই এই যে আগে ক্লাসগুলো হয়েছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো 2018 সালে, 2018 সালে কি কি হয়েছে বলে দিচ্ছি। 2018 সালে হয়েছে কনস্টেবলের প্রিলিমস প্লাস মেন্স, এবং 2018 সালে লেডি কনস্টেবল হয়েছিল একটা, সেটার প্রিলিমস প্লাস মেন্স। এই 4টা ক্লাস অলরেডি ডান। তো তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটাকে ভিজিট করে তোমরা দেখতে পারো সেই ক্লাসগুলি। তো আজকের ক্লাসটা হবে প্রিলিমস 2019 পার্ট 1, 25টা কোশ্চেন। তো যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ক্লাস পেতে গেলে, এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চলে যাই প্রথম কোশ্চেনে। তো এখানে কি বলছে, ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বা হার্ট অ্যান্ড সোল বলেছেন? আমরা জানি সংবিধানের জনক কাকে বলা হয়, ডক্টর B.R. আম্বেদকর, তাই না? ডক্টর B.R. আম্বেদকরকে আমরা সংবিধানের জনক বলি। তো এখানে বলেছে কোন ধারাকে ডক্টর B.R. আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছেন। 19 নম্বর ধারা, 14 ধারা, 32 ধারা এবং 356 নম্বর ধারা, কোন ধারাটাকে তিনি বলেছেন? তো এটা রাইট অ্যান্সার হবে 32 নম্বর ধারাকে তিনি বলেছেন হার্ট অ্যান্ড সোল। তো আমরা যদি জানি বর্তমানে আমাদের কয়টি মৌলিক অধিকার আছে, ঠিক আছে? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? তো অ্যান্সার কি হবে? 6টি। 6টি। তো যখন সংবিধান হয়েছিল তখন 7টি ছিল, কিন্তু একটা কি করা হয়েছে, একটা একটা বাদ দেওয়া হয়েছে। এবং কি সেটাকে বাদ দেওয়া হয়েছে, সেটাকে সম্পত্তির অধিকারটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। সম্পত্তির অধিকারকে কিন্তু এই 7টার মধ্যে এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং এই সম্পত্তির অধিকার হলো এখন বর্তমানে আইনি অধিকার, ঠিক আছে? তো আমরা যদি জানি পার্ট 3-তে এই 32 নম্বর ধাঁচা আছে, পার্ট 3-তে, ঠিক আছে? এটা মিশিয়ে দিই। পার্ট 3-তে কিন্তু 32 নম্বর ধারাটা আছে, এবং এখানে পার্ট 3-তে কত থেকে কত আর্টিকেল আছে? পার্ট 3-তে আমরা 12 থেকে 35 নম্বর কিন্তু আর্টিকেল আমরা পাই, ঠিক আছে? পার্ট 3-তে। এছাড়া পার্ট 4-এ কত 35 থেকে 51 নম্বর আমরা আর্টিকেলে পাই, এবং পার্ট 4-এ আমরা পাই 51A, ঠিক আছে? তাছাড়া পার্ট 1, 2 আছে, এবং পার্ট 2 আছে। পার্ট 1, পার্ট 2, এখানে পার্ট 1 এবং পার্ট 2। তো এগুলো বলতে গেলে অনেক হবে, তো একটা কোশ্চেন নিয়ে আলোচনা করলে এত কিছু হবে না। আমাদের নেক্সট কোশ্চেন আরো আছে, সেগুলো আলোচনা করতে হবে। মহাকাশে কোন মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট আকাশের রংকে কি দেখবে? জানি আমরা রিসেন্ট আমাদের মহাকাশচারী গেছে, ঠিক আছে? তার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করবে। এবং যদি বলে মহাকাশ বা স্পেসে কোন মহাকাশচারী অ্যাস্ট্রোনট
আকাশের রং কি দেখবে? বেগুনি, কালো, নীল, লাল। তো আমরা জানি পৃথিবীকে আমরা ব্লু প্ল্যানেট নামে জানি বা নীল গ্রহ, তাই না? কিন্তু যারা যদি মহাকাশ থেকে দেখে তারা কিন্তু কালো কালারে দেখবে। কেন? কারণ সেখানে বায়ুমণ্ডল না থাকায় আলোর বিচ্ছুরণ হয় না, সেই জন্য সেটাকে আমরা পৃথিবীটাকে কি দেখবো? কালো দেখবো। ঠিক আছে, তো এই জন্য রাইট অ্যান্সার হবে কালো। 3 নম্বর কোশ্চেন, মোবাইলের ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো নাম কি? অপশন এ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, জিও স্টেশন ফর মোবিলিটি, সি নাম্বার গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি, ডি নাম্বার জিও স্যাটেলাইট ফর মোবাইল। তো মোবাইল অথবা কম্পিউটারে যত কিছু কোশ্চেন আছে সেগুলো কিন্তু ফুল ফর্ম কিন্তু প্রত্যেকটা এক্সামে আসছে। তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবে প্রত্যেকটা এক্সামে মোবাইলের কোনো নেটওয়ার্ক হোক বা কম্পিউটারে কোনো কিছু নেটওয়ার্ক হোক, কম্পিউটারের তারপর অপারেটিং সিস্টেম হোক, পুরো নাম কি, ঠিক আছে, ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো কিন্তু থাকে প্রত্যেকটা এক্সামে প্রশ্ন। তো এটা রাইট অ্যান্সার হবে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এই নাম্বার অপশন রাইট। এছাড়া যদি আমরা জানি আইসি, আইসি এর ফুল ফর্ম কি? আইসি এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড সার্কিট। সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। এছাড়া আমরা জানি যদি আচ্ছা, আমরা যদি জানি এই যে সিম আমরা ব্যবহার করি, তাই না? সিমটা খুব ইম্পর্টেন্ট। সিম, এটা ফুল ফর্ম কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এছাড়া যদি আমরা জানি, এছাড়া যদি আমরা একটা ফুল ফর্ম যদি মনে করি মোবাইল নেটওয়ার্কেরই, এলটিই। আমরা জানি 4G যখন সিম আসে আমাদের মোবাইলে এলটি বা ভোল্ট পেয়েছিল, তাই না? তো এলটি এর ফুল ফর্ম কি? লং টার্ম ইভ্যালুয়েশন। লং টার্ম ইভো ইভো ইভিও ইভোলিউশন, LUTION, লিউশন। ওকে, এছাড়া যদি বা লেখা থাকে VOLTE, ভোল্টি, তাই না? আমাদের মোবাইলে ভোল্টি থাকে। তো এটা হবে ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন। ঠিক আছে, এটা শুধু ভি এর জন্য ভয়েস আর ওর জন্য ওভার। ঠিক আছে, ভয়েস ওভার, বাকি যেটা আছে লং টার্ম ইভ্যালুয়েশন। ঠিক আছে, লং টার্ম ইভ্যালুয়েশন এখানে হয়ে যাবে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? সিন্ধু, গঙ্গা, হোয়াংহো, ইয়াংজে। এশিয়ার বৃহত্তম নদী, তাহলে আমাদের জানি এশিয়াটা কি? মহাদেশ। এবং বিশ্বে যদি বলে, বিশ্বের দীর্ঘতম নদী, ভারতের দীর্ঘতম নদী, বিশ্বের দীর্ঘতম, এটা নদী লিখে দিই, বিশ্বের দীর্ঘতম নদী এবং ভারতের দীর্ঘতম নদী, এগুলোর নাম তোমরা চেষ্টা করে নিজেরাই। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার ইয়াংজে। ঠিক আছে, ইয়াংজে ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমি কাট, তো এটা দেখো বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি? তো বিশ্বের দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ, এবং ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। তো আমরা জানবো নীলনদের দৈর্ঘ্য কত। শুধু নীলনদ মুখস্থ করলে হবে না, আমাদের দৈর্ঘ্যটাও মুখস্থ করতে হবে। দৈর্ঘ্যটা, নীলনদের দৈর্ঘ্যের নাম কি? 6,650, তাই না? 6,650
কিমি, 6,650 কিমি, এবং ভারতের হলো 2,525 কিমি। এবং এখানে যে বলছে ইয়াংজে নদী, ইয়াংজে নদীর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 6,300 কিলোমিটার। এটা হলো এশিয়ার বৃহত্তম বা দীর্ঘতম নদী, এবং বিশ্বের বলতে এশিয়ার এবং বিশ্বের বলতে তৃতীয় হবে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাট জিন্দাবির নামে পরিচিত ছিল? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর না শাহজাহান? জিন্দাপীর, তো জিন্দাপীর কে না বলছে? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এটা শাহজাহান। এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে ঔরঙ্গজেবকে আমরা জিন্দাপীর নামেও চিনি। এছাড়া যদি আমরা জানি মুঘল সম্রাট, তা মুঘল সম্রাট জিন্দাপীর, ঠিক আছে। এটা গেল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আমরা জানি বাবর। এবং বাবর কি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছেন কোন যুগের মাধ্যমে? আমরা জানি প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। প্রথম পানিপথের যুদ্ধ, এটা কত সালে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে বা 1526 সালে। ওকে, যদি বলে তাহলে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? এটা হয়েছিল 1556 সালে। ওকে, এছাড়া আমরা জানবো তাজমহল কে আবিষ্কার করেছিলেন? তাজমহল, তারপর ময়ূর সিংহাসন, এগুলো কিন্তু সম্রাট কে? শাহজাহান, তাই না? সম্রাট শাহজাহান তৈরি করেছিল। 6 নম্বর কোশ্চেন, ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুটন করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড, হাইড্রোকুইনন, সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট। তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে সিলভার ব্রোমাইড, ঠিক আছে। এই অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, সিলভার ব্রোমাইড, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটিকে আমরা বাদামি কয়লা বা ব্রাউন কোয়েল বলি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাউন কোল। অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক, বিটুমিনাস। তো বাদামি কয়লা বলি আমরা লিগনাইটকে, ঠিক আছে। লিগনাইটকে আমরা বাদামি কয়লা বলি। সবচেয়ে উচ্চ মানের কয়লা, ঠিক আছে। এই 4টা শ্রেণীতে আমরা কয়লাকে ভাগ করি, ঠিক আছে। এই 4টা শ্রেণীতে আমরা কয়লাকে ভাগ করি, তবে যদি বলে উচ্চ মানের কয়লা তাহলে হবে অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট হলো উচ্চমানের কয়লা, এবং উচ্চমানের কয়লা অ্যান্থ্রাসাইট। তারপর হচ্ছে লিগনাইট, ঠিক আছে। লিগনাইট কয়লা মানে এটা কার্বনের পরিমাণ অনুযায়ী। তারপর আসবে বিটুমিনাস, তারপর আসবে কোক। সব থেকে নিম্ন মানের কয়লা হলো কোক। যদি বলে সব থেকে নিম্ন মানের কয়লা কোক, এবং সব থেকে উচ্চ মানের কয়লা হবে অ্যান্থ্রাসাইট, ঠিক আছে। আর বিটুমিনাস আমরা যদি বলি ভারত তথা পশ্চিমবঙ্গ, মানে যদি বলে ভারতের কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে বিটুমিনাস। আর যদি পশ্চিমবঙ্গেও বলে তাহলে হবে কি বিটুমিনাস কয়লা জাতীয় বেশি পাওয়া যায়। তো 8 নম্বর কোশ্চেন কি বলছে, রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য, আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। তো এটা রাইট অ্যান্সার কি হবে? রামধনু হয় কিন্তু আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য, ঠিক আছে। আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের জন্য। এবং রামধনু আমরা সাধারণত বর্ষার কালে দেখতে পাই। এখন বর্ষাকাল চলছে, এবং বর্ষাকালে তোমরা আকাশে দেখতে পাবে এখন রামধনু কিন্তু দেখা যায়, তাই না। এবং রামধনুর কয়টি রং? কোশ্চিন আছে রামধনুর রং হলো 7টি। কয়টি রং? 7টি। এবং 7টি রং কি কি?
তো শর্টকাটে আমরা মুখস্থ রাখি বেনিয়া, বেনিয়া সহ কলা। ঠিক আছে, বেতে হচ্ছে বেগুনি, ঠিক আছে, নিতে হবে নীল, আতে আকাশি, শতে সবুজ, হতে হলুদ, কতে হচ্ছে কমলা, লয়াকারতে লাল। ঠিক আছে, তো আমি লিখলাম না, তোমরা এগুলা বেনিয়া সহকালাটা লিখবে এবং তোমরা নিজেরাই সেটা তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে রামধনু কেন হয়, এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 9 নাম্বার, অগ্নি প্রতিরোধক পোশাক, ফায়ার ফাইটিং ক্লোথস কি দিয়ে তৈরি হয়? অভ্র, ক্যাডমিয়াম, সুতি কাপড়, অ্যাসবস্টস। তো এটা হবে অ্যাসবস্টস। ঠিক আছে, অগ্নি প্রতিরোধক অ্যাসবস্টস কিন্তু দিয়ে তৈরি। 10 নাম্বার কোশ্চেন বলছে জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এ উগান্ডা, বি শ্রীলঙ্কা, সি অস্ট্রেলিয়া, ডি পাকিস্তান। তো এটা হবে উগান্ডা দেশে কিন্তু প্রথম জিকা ভাইরাস পাওয়া গেছিল, এবং উগান্ডা যে প্রথম যে কোন প্রাণী দেহে পাওয়া গেছিল, এই উগান্ডা ভাইরাসটা কোন প্রাণী দেহে পাওয়া গেছিল? তো এটা কিন্তু বানরের দেহে পাওয়া গেছিল। ঠিক আছে, বানরের দেহে। কি হচ্ছে, এটা বানরের দেহে কিন্তু পাওয়া গেছিল। ওকে, অনিলা দেবীর ছদ্মনাম কি নামে পরিচিত ছিল? অনিলা দেবী যে ছদ্মনাম কি নামে পরিচিত? এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বি নারায়ণ দেবনাথ, সি গগনেন্দ্রনাথ ঠাকুর, ডি আশাপূর্ণা দেবী। তো এটা তোমরা বলো, চেষ্টা করো নিজের আগে। তো এটা হবে অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাইট অ্যান্সার। তবে আরো ছদ্মনাম কিছু আছে, তবে আমরা সেগুলো কিছু কিছু সবগুলো তো বলা যাবে না, অনেক বড় হয়ে যাবে। তো কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি, যেমন ভানু সিং। ভানু সিং হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিং। এছাড়া যদি বলে বিমল মৌমাছি, মৌমাছি কার ছদ্মনাম? এটা তো ইম্পর্টেন্ট। মৌমাছি কার ছদ্মনাম? এটা হবে বিমল ঘোষের ছদ্মনাম হচ্ছে মৌমাছি। যদি বলে স্বপন বুড়ো, স্বপন বুড়ো কার ছদ্মনাম? এটা হবে অখিল নিয়োগী। অখিল নিয়োগী ছদ্মনাম হলো স্বপন বুড়ো। হুতুম প্যাঁচা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুতুম প্যাঁচা, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? এটা হবে কালী প্রসন্ন সিংহ। কালী প্রসন্ন সিংহ। যদি বলে যাযাবর কার ছদ্মনাম? এটা হবে বিনয় মুখোপাধ্যায়। এছাড়া ইম্পর্টেন্ট যেগুলো আছে যেমন বনফুল, আমি লেখছি না, বলে দিচ্ছি, হ্যাঁ। বনফুল হলো, বনফুল কার ছদ্মনাম? বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো বনফুল। এছাড়া বলে বনফুল, তারপর ইম্পর্টেন্ট হবে বীরবল। বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। পদাতিক কার ছদ্মনাম? সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হলো পদাতিক। ঠিক আছে, এগুলো যদি এগুলো পড়লেই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরো ছদ্মনাম আছে, তোমরা সেগুলো মুখস্থ করতে পারো, সেই টপিকটি মানে তোমরা মুখস্থ করতে পারো ছদ্মনাম। ঠিক আছে, 12 নম্বর কোশ্চেন, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই পেটেল সর্দার নামে ভূষিত হন? স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বরদলি আন্দোলন। তো এটা রাইট অ্যান্সার কি হবে? কোন আন্দোলনের সময় সর্দার বল্লভভাই পেটেল, না বল্লভভাই পেটেল সর্দার নামে ভূষিত হন? এটা হবে বরদলি আন্দোলনের সময়। তো স্বদেশী আন্দোলন কবে হয়েছিল সেগুলো আমাদেরকে জানতে হবে, এগুলো পরীক্ষায় আসে। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে। আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে, যেটাকে লবণ সত্যাগ্রহ নামে পরিচিত। ভারত ছাড়ো আন্দোলন হবে 1942, 1942 সালে। বরদলি আন্দোলন হয়েছিল কবে?
এটা হবে 1928, 1928 সালে। ঠিক আছে, তো প্রত্যেকটা সাল কিন্তু মুখস্থ প্রত্যেকটা যুদ্ধের, এবং সেই সাল অনুযায়ী কিন্তু অপশন অপশন মানে আসে, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে, সিকোয়েন্স অনুযায়ী। এছাড়া সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা কি নামে জানি? সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা জানি উম লৌহ মানব। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের অপর নাম কি আমরা জানি? লৌহ মানব নামেও পরিচিত। সর্দার বল্লভভাই প্যাটেল কি নামে পরিচিত? লৌহ মানব, লৌহ মানব। স্যাকরিন, যদি বলে পাঞ্জাব কেশরী, ঠিক আছে, পাঞ্জাব কেশরী হবে লালা লাজপত রায়। লালা লাজপত রায় হচ্ছে পাঞ্জাব কেশরী নামে পরিচিত। আর সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব নামে পরিচিত। স্যাকারিন কি দিয়ে তৈরি? টলুইন, বিউটেন, প্রোপেন, ক্যাম্পেনল। তো এটা রাইট অ্যান্সার কি হবে? স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন জিনিসটা তোমরা জানো কি? স্যাকারিন জিনিসটা হলো একটা মিষ্টি, কৃত্রিম মিষ্টি জাতীয়, মানে চিনির বিকল্প, ঠিক আছে, চিনির বিকল্প হিসেবে আমরা মানে স্যাকারিন ব্যবহার করা হয়। এটা বিভিন্ন আহ, মানে কেমিস্ট্রি মানে রসায়নে এগুলা ব্যবহৃত হয়, বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয়, এবং সেখান থেকে অনেক কিছু জিনিস তৈরি হয়। এই জন্য এই স্যাকারিনটি ব্যবহার করা হয়, এবং স্যাকারিন তৈরি হয় টুলুইন দিয়ে। কি দিয়ে? টুলুইন দিয়ে তৈরি হয়। এটাকে কৃত্রিম মিষ্টি হিসেবে ধরতে পারো। 14 নম্বর কোশ্চেন, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কি ক্ষতি হয়? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গয়টার, ক্ষুধামান্দ্য। এটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে দুর্বল দাঁত। ঠিক আছে, এবং আমরা জানি যদি দাঁতের যদি কোনো প্রবলেম হয়, তো দাঁতের ডাক্তারকে আমরা কি নামে জানি? দাঁতের ডাক্তারকে আমরা ডেন্টিস্ট নামেও জানি। ঠিক আছে, দাঁতের ডাক্তারকে আমরা ডেন্টিস্ট নামে জানি। অ্যানিমিয়া কি হয়? হিমোগ্লোবিনের অভাবে, মানে হিমোগ্লোবিনের অভাবে রক্তাল্পতা বা অ্যামোনিয়া রোগ হয়। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের অভাবে। গয়টার রোগ হয় আমাদের, এটা গলার রোগ, এটা আয়োডিনের অভাবে হয়। ঠিক আছে, ক্ষুধা মান্দ মানে খিদে না পাওয়া, এটা রোগ একটা। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন, নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে, প্লুটোকে, ইউরেনাসকে, না শোনে? দেখো, সোলার সিস্টেম থেকে কিন্তু প্রত্যেকটা ইয়ারে কিন্তু কোশ্চেন আসছে, মানে সৌরজগৎ। তোমাদের সৌরজগৎটা কমপ্লিটলি টোটালটাই মুখস্থ রাখতে হবে। আর একটা তোমাদেরকে বলছি যে তোমরা যদি অ্যাটমসফিয়ারিক লেয়ার মানে বায়ুমণ্ডলের যে স্তরগুলো সেগুলো কিন্তু মুখস্থ রাখবে, তাহলে কিন্তু এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকছেই প্রত্যেকটা ইয়ারে। নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে। ঠিক আছে, এবং আমরা দেখলাম যে মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তখন কি কালারে দেখি? তখন কিন্তু কালো রঙে দেখি, কিন্তু এমনি আমরা পৃথিবীকে আমরা নীল গ্রহ নামে পরিচিত। এবং পৃথিবীর নীল দেখার কারণ হচ্ছে পৃথিবীতে স্থলভাগের তুলনায় জলের পরিমাণ বেশি থাকে, সেজন্য আমরা নীল বেশিভাবে দেখি। এছাড়া প্লুটোকে এখন বামন গ্রহ দেখা হয়। ঠিক আছে, এটা কিন্তু গ্রহের মর্যাদা হারিয়ে ফেলে, এটা প্লুটো একটা বামন গ্রহ। এবং বামন গ্রহগুলোর নাম কি কি? সেরেস, এরিস, হাউমেয়া, মাকে এবং প্লুটো। ঠিক আছে, এবং আমাদের এখন বর্তমান গ্রহের সংখ্যা হলো 8টি। বুধ, শুক্র, পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ঠিক আছে, এবং সব থেকে মানে সব থেকে দূরের গ্রহ হলো নেপচুন, এবং সব থেকে কাছের গ্রহ, সূর্যের কাছের গ্রহ হলো বুধ। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এবং সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সবচেয়ে বড় গ্রহ কি? বৃহস্পতি। এবং বৃহৎ লাল বিন্দু বা রেড স্পট বা লাল বিন্দু, বাংলায় লাল বিন্দু পরীক্ষা চলে এসেছিল, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা বৃহস্পতি গ্রহে দেখা যায়। ঠিক আছে, বৃহস্পতি গ্রহে দেখা যায়, এবং ইংরেজির নাম হচ্ছে জুপিটার। ঠিক আছে, এবং এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আহ, আর কি বলো, হ্যাঁ, যমজ গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ, পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্রকে। ঠিক আছে, ভেনাসকে কিন্তু আমাদের যমজ গ্রহ বলা হয়, এবং ইউরেনাসের যমজ গ্রহ বলা হয় নেপচুনকে। নেপচুনকে কি বলা হয়? ইউরেনাসের যমজ গ্রহ। এগুলো কিন্তু অনেক কোশ্চেন আছে, তো বলে শেষ হবে না, মানে বলে শেষ হবে তো সময় লাগবে। তো এই জন্যই তোমরা শিখতো এই সোলার সিস্টেম টপিকটা মানে পরে মুখস্থ করে। নেক্সট, 16 নম্বর কোশ্চেন, ব্যারোমিটারের পার্ট বা রিডিং হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন? হঠাৎ যদি কমে যায় তাহলে কি হবে? খুব ঝড় হবে। ঠিক আছে, কি হবে? খুব ঝড় হবে, এটা রাইট অ্যান্সার। এবং হঠাৎ যদি ধীরে ধীরে মানে যদি বাড়ে হালকা, ধীরে ধীরে যদি পাওয়া দিচ্ছে কমে গেলে, এটা যদি ধীরে ধীরে বেড়ে যায় তাহলে কি হবে? আকাশ পরিষ্কার হবে। ঠিক আছে, মানে মেঘ থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, সেটা একটা ব্যারোমিটার পার্ট যখন উপরে উঠে যায়।
এই ব্যারোমিটারের যে রিডিংগুলো হয় রিডিংগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটি যমজ শহর? এই যে টুইন সিটি, টুইন সিটি কি হবে? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দিল্লি, নিউ দিল্লি, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল। তো এটা রাইট অ্যান্সার কি হবে? যমজ শহর। শহর নয়, সত্যি তো, আমি তো দেখতে দেখো এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট নয় বলেছে। আমি ওই জন্যই ভাবলাম যে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদও হয়, কলকাতা হাওড়া হয়, দুর্গাপুর আসানসোল হয়, তাহলে কোশ্চেনটা ভুল আছে। তারপর দেখলাম যে এখানে নয় আছে, তাহলে এটা হবে দিল্লি নিউ দিল্লি, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার কি হবে? দিল্লি নিউ দিল্লি। তো এইগুলা প্রত্যেকটা কি যমজ শহর, এই যে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যমজ শহর, কলকাতা হাওড়া যমজ শহর, এবং দুর্গাপুর আসানসোল হলো যমজ শহর। ওকে, এছাড়া আহমেদাবাদ গান্ধীনগরও হবে যমজ শহর। নেক্সট 18 নম্বর কোশ্চেন, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরোজি, পন্ডিত জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো এই কাইজার ই হিন্দ বলা হয় কিন্তু মহাত্মা গান্ধীকে, ঠিক আছে। মহাত্মা গান্ধীকে কাইজার হিন্দ বলা হয়, এবং ই হিন্দ, এই যে মহাত্মা গান্ধীকে বলা হয়, এই উপাধিটি কে দিয়েছিল? এই উপাধিটা কিন্তু ব্রিটিশরা দিয়েছিল, ঠিক আছে। কারা দিয়েছিল? ব্রিটিশরা, ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা, বা ব্রিটিশ সরকারও বলতে পারো, ঠিক আছে। এরা কিন্তু মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ দিয়েছিল। এটা কখন দিয়েছিল? যখন এই প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় কিন্তু মহাত্মা গান্ধী খুব ব্রিটিশদেরকে কিন্তু হেল্প করেছিল, বিভিন্ন সহযোগিতা করেছিল, ঠিক আছে। সেই জন্য কিন্তু ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে কাইজার ই হিন্দ উপাধিটি দিয়েছিল। এবং এগুলো কিন্তু কোশ্চিন আসে যে কাইজার ই হিন্দ মহাত্মা গান্ধীকে কারা দিয়েছিল, ঠিক আছে, বা কে দিয়েছিল। তো এটা হবে ব্রিটিশ সরকার। ওকে, 19 নম্বর কোশ্চেন, 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা এটা হয়েছে টোকিওতে, ঠিক আছে, 2020 সালে। এবার যদি বলে 2020 সালে, এবার 2024 সালে কিন্তু হয়েছে 2024, এরপর হবে 2028 সালে, প্রতি 8 বছর বা প্রতি 4 বছর অন্তর অন্তর হয়, এবার 2032 সাল। তো এই তিনটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। 2024 সালে কোথায় হয়েছিল? 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল প্যারিস, ফ্রান্সে। প্যারিস এবং ফ্রান্সে কিন্তু হয়েছিল। এবং 2028 সালে হয়েছিল, 2028 সালে, এটা তো পৃথিবীর ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে। লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র, লস অ্যাঞ্জেলস, মার্কিন যুক্তরাষ্ট্র। এবং 2032 সালে হবে ব্রিসবেন, অস্ট্রেলিয়া, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। ওকে, এবার 20 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা জানি। 100, মনে রাখবো, এই খুবই সহজ, 100। তো ঠিক আছে, 100তম হবে এটা রাইট অ্যান্সার। এবং এটা জিএসটিটা মনে রাখবে, হ্যাঁ। জিএসটি কততম? এটা হবে 101, ঠিক আছে। 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু জিএসটি হয়েছিল, ঠিক আছে। 101তম সংশোধনীর মাধ্যমে। এবং জিএসটি পূর্বক গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অর্গান এর নাম কি? মস্তিষ্ক, হৃদযন্ত্র, বা কিডনি, লিভার। তো এটা রাইট অ্যান্সার হবে লিভার, ঠিক আছে। লিভার ইজ দ্য রাইট অ্যান্সার। তো লিভার হবে রাইট অ্যান্সার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো লিভার। এছাড়া যদি এখানে কোশ্চেন হয় সবচেয়ে লিভার, লিভার হয়ে গেল, ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন। এবার 22 নম্বর কোশ্চেনে চলে যাই, সতীদাহ প্রথা কে রোধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো 22 নম্বর কোশ্চেনটা হবে, এবং এটা কত সালে সতীদাহ প্রথা রদ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে? সালটা মনে রাখবে, সাল হবে 1829 সালে। কত সালে? 1829 সালে, ঠিক আছে, 1829 সালে। এবং এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু রদ করেছিল। এবং এটা বেশি পরিমাণে আমরা রাজা রামমোহন রায়কে চিনি, ঠিক আছে, রাজা রামমোহন রায়
প্রচুর পরিমাণে এটার জন্য আন্দোলন করেছিল এবং অবশেষে লর্ড ডলিয়াম বেন্টিং এর দ্বারা আমাদের সতীদাহ প্রথা রদ হয়েছিল। এবং লর্ড ডালহৌসিকে বলা হয় রেলওয়ের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। এবং প্রথম রেল চালু হয় কত সালে? 1853 সালে কলকাতা 1853 সালে বোম্বে টু থানের মধ্যে, এবং 1854 সালে আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল, সেটা কি? হাওড়া টু হুগলি। ওকে, নেক্সট, ভারী জল বা হেভি ওয়াটার কি? ভারী জল কি? খনিজ মিশ্রিত জল, হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল, ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, ওজোন গ্যাস মিশ্রিত জল। তো এটা রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন আইসোটোপ দ্বারা তৈরি জল। এছাড়া ভারী জলের আমরা জানি D2O কে বলা হয় ভারী জল, ভারী জলের সংকেতটা চলে আসে D2O, ঠিক আছে, ভারী জল নামেও পরিচিত। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি এর কে প্রতিষ্ঠা করেছেন? গোপাল কৃষ্ণ গোখলে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, গোপাল কৃষ্ণ গোখলে। এখানে যদি বলে গোপাল কৃষ্ণ গোখলে চরমপন্থী নেতা না নরমপন্থী নেতা, তো গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন নরমপন্থী নেতা। এবং তোমরা অবশ্যই মুখস্থ রাখবে নরমপন্থী নেতার নাম এবং চরমপন্থী নেতার নাম। ও ঋষি অরবিন্দ ঘোষ এটা কে ছিল? চরমপন্থী নেতা ছিল। অরবিন্দ ঘোষ চরমপন্থী নেতা। এছাড়া বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, কিন্তু এরা কি ছিল? চরমপন্থী নেতা ছিল। ওকে, 25 নম্বর কোশ্চেন, সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে কবে হয়? এ 22 ডিসেম্বর, 4 জানুয়ারি, সি 22 সেপ্টেম্বর, ডি 21 জুন। তো সূর্য থেকে পৃথিবীর যে ন্যূনতম দূরত্ব এটা কিন্তু 4 জানুয়ারি হয়, ঠিক আছে? কবে? 4 জানুয়ারি হয়। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার যদি বলে ন্যূনতম, এবার যদি বলে দূরত্ব বেশি হয় কত তারিখে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয় কত তারিখে? তো এটা হবে 4 জুলাই। কত তারিখে? 4 জুলাই কিন্তু পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু সব থেকে দীর্ঘ, ঠিক আছে? একে কি বলা হয়? পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। কি বলা হয়? অপসূর অবস্থান। হ্যাঁ, অপসূর অবস্থান কত তারিখে হয়? আর এটাকে বলা হয় অনুসূর অবস্থান, ঠিক আছে? 4 জানুয়ারিকে বলা হয় অনুসূর অবস্থান। মনে রাখবে অনুসূর অবস্থান, অপসূর অবস্থান কত তারিখে হয়। এছাড়া তোমরা মনে রাখবে 21 মার্চ হয় মহাবিষুব এবং 23 সেপ্টেম্বর হয় জলবিষুব, ঠিক আছে? আচ্ছা, এটাই লাস্ট কোশ্চেন ছিল এবং পার্ট টু তো কিন্তু তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। এখানে অনেক কিছু, সব বাকি যে 50টা কোশ্চেন আছে সব কিছু কোশ্চেন কিন্তু এখানে আছে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে এবং কোথায় কি অসুবিধা হয় যদি হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই বলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।